জাগ্রত জাতির নিদর্শন হলো নিজেদের ইতিহাস পাঠ করা। ইতিহাস আমাদেরকে আমাদের অতীতের সঙ্গে যুক্ত করে। যে জাতি পৃথিবীতে উচ্চ অবস্থান অর্জনের আকাঙ্ক্ষা করে, তারা নিজেদের ইতিহাসের সাথে সম্পর্ক বজায় রাখে। অপরদিকে যে জাতি নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা দুনিয়ায় তো কোনো অবস্থান লাভ করেই না, উল্টো তাদের আত্মপরিচয়ই বিলুপ্ত হয়ে যায়। অথচ আজ মুসলিম জাতি তাদের ইতিহাস জানার ব্যাপারে এতটাই উদাসীন যে অধিকাংশই ইতিহাস সম্পর্কে অজ্ঞ। এতদ সত্ত্বেও সামান্য সংখ্যক মুসলমান যারা নিজেদের ইতিহাস জানতে আগ্রহী, তারা সর্বদাই একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি। তা হলো, ইসলামের ইতিহাস জানার জন্য কোন গ্রন্থ পাঠ করব? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের পর্বে। মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ। হ্যাঁ, মাওলানা মুহাম্মদ ইসমাইল রাইহান হাফিজাহুল্লাহ রচিত এই কিতাবটি হতে পারে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তম সমাধান। এই গ্রন্থটি কয়েকটি খণ্ডে রচিত। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি খণ্ড থেকে ইতিহাস জানব ইনশা আল্লাহ। শুরুতেই আমরা গ্রন্থটির বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ১. রসূলের সিরাত ও সাহাবীদের জীবনের ক্ষেত্রে অনির্ভরযোগ্য উৎস থেকে সম্পূর্ণ মুক্ত। ২. আদম আলাইহিস সালাম থেকে বর্তমান যুগ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামী ইতিহাসের আলোচনা। ৩. প্রথম খণ্ডে ইতিহাস শাস্ত্রের পরিচয় ও মূলনীতি সম্বলিত ভূমিকা। ৪. দ্বিতীয় খণ্ডে রয়েছে ইতিহাস গবেষণা পর্যালোচনার মূলনীতি সম্বলিত পুস্তিকা। ৫. ঐতিহাসিক বর্ণনাসমূহকে মুহাদ্দিসদের মূলনীতি অনুযায়ী নিরীক্ষণ। ৬. মাগাজি, যুদ্ধাভিযান ও মুশাজারা, সাহাবীদের পারস্পরিক মতভেদ। এ অধ্যায়ে শিক্ষক ও হাদিসের ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী আলোচনা। ৭. রিজাল শাস্ত্র, হাদিস বর্ণনাকারীদের নিরীক্ষণ বিষয়ক শাস্ত্র। এর আলোকে বর্ণনাসমূহের সনদ যাচাই এবং বর্ণনাকারীদের পরিচিতি। ৮. আহলে সুন্নাত ওয়াল জামাআতের সর্বসম্মত আকীদা ও মতবাদের সমর্থনে শক্তিশালী দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে। ৯. বিভিন্ন ফিরকার আত্মপ্রকাশের গবেষণা এবং তাদের ভ্রান্ত মতবাদসমূহের উপর মৌলিক পর্যালোচনা। ১০. সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে সনদ ও তথ্যের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। ১১. দাওয়াত ও জিহাদের ঘটনাবলীর বিশদ বিবরণ। ১২. ইসলামী ইতিহাসের সকল বড় বড় যুদ্ধের বিস্তৃত আলোচনা। ১৩. সিরাত ও রসূলের যুগের যুদ্ধ সহ অন্যান্য ঘটনাবলীর সঠিক সময় নির্ধারণ এবং খ্রিস্টবর্ষের সাথে মেলানোর প্রচেষ্টা। ১৪. প্রাচীন, মৌলিক ও গ্রহণযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার সর্বাত্মক চেষ্টা। ১৫. প্রতিটি তথ্যের রেফারেন্স, টিকায় উল্লেখ। ১৬. বিখ্যাত মুসলিম খলিফা, সুলতান বা প্রসিদ্ধ ব্যক্তিত্বের বিরুদ্ধে বাতিল ফিরকা, সেকুলার ঐতিহাসিক ও প্রাচ্যবিদদের প্রোপাগান্ডার প্রামাণ্য খণ্ডন। ১৭. স্থানে স্থানে ইতিহাস থেকে লব্ধ শিক্ষা ও উপদেশ উল্লেখ। ১৮. যুগে যুগে জ্ঞান বিজ্ঞান, সংস্কার ও জাতীয় পর্যায়ে অবদান রাখা মহান ব্যক্তিবর্গের বিবরণ। ১৯. কঠিন ভাষা ব্যবহার না করে সহজ সরল সাবলীল ভাষা ব্যবহার। ২০. পাঠককে মুগ্ধ করার মতো রচনা শৈলীতে উপস্থাপন। ২১. টিকায় আলেম ও ছাত্রদের জন্য উপকারী ইলমি আলোচনা। এতক্ষণ জানলাম গ্রন্থটির বৈশিষ্ট্য। এখন জানব ইতিহাস শাস্ত্রের পরিচয়। ইতিহাস এমন এক শাস্ত্র যাতে সময়ের ধারাবাহিকতা বজায় রেখে যুগের ঘটনাবলী বর্ণনা করা হয় এবং জাতি, রাষ্ট্র, বাদশাহ ও বিখ্যাত ব্যক্তিদের জীবনী আলোচনা করা হয়। ইতিহাসের মূল উদ্দেশ্য অতীতের ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করা এবং অন্যদের অভিজ্ঞতা থেকে সবক নেওয়া। অতীতের অভিজ্ঞতার আলোকে বর্তমান ও ভবিষ্যতের জন্য উত্তম কর্মপন্থা নির্ধারণে সাহায্য করে ইতিহাস। ইতিহাসের শাব্দিক অর্থ সময় জানানো। ইতিহাসের পারিভাষিক অর্থ বোঝাতে আল্লামা ইবনে খলদুন লেখেন, বিগত দিন ও রাজত্ব এবং পূর্বযুগের মানুষের সংবাদ। সময় নির্ধারণ করে কোনো যুগ, তার অবস্থা এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়ের অবস্থা বর্ণনা করাকে ইতিহাস শাস্ত্র বলে। আল্লামা সখাবী রহিমাহুল্লাহ এর মতে সময় নির্ধারণ করে যুগের ঘটনাবলী আলোচনা করাকেই ইতিহাস শাস্ত্র বলে। ইতিহাস ও অন্যান্য শাস্ত্রের মধ্যে পার্থক্য। সাহিত্যের বইয়ে বা হাদিসের কিতাবে অনেক ঘটনা উল্লেখ করা হয়, কিন্তু এগুলোকে ইতিহাস গ্রন্থ বলা হয় না, কেননা হাদিসে বা সাহিত্যের বইয়ে কালের ধারাবাহিকতা হিসেবে ইতিহাস সাজানো হয় না। অধিকাংশ ক্ষেত্রে ঘটনাসমূহের সময়কালও উল্লেখ থাকে না। সাহিত্যের বইয়ে ঘটনা উল্লেখ করা দ্বারা উদ্দেশ্য থাকে ঘটনাটি যেন সবার সামনে আসে এবং পাঠক তা থেকে শিক্ষা গ্রহণ করে।
হাদিসে ঘটনা উল্লেখ করা হয় ফিকহি বিধান, সনদের অবস্থা অথবা বর্ণনাকারীর নামের হিসেবে। হাদিস গ্রন্থ রচয়িতাদের নিজস্ব লক্ষ্য থাকে। ইতিহাস ভিন্ন একটি শাস্ত্র, এতে ধারাবাহিকতা অনুযায়ী ঘটনা সাজানো হয়। এটিই অধিকাংশ ইতিহাসবিদদের রীতি। এই বিন্যাসে তারা নিজেদের যুগ পর্যন্ত অবস্থা বর্ণনা করেন। ইতিহাসের মূল বিষয়বস্তু, ইতিহাসবিদদের দৃষ্টি সবসময় যেদিকে নিবদ্ধ থাকে তা হল জাতি, সম্প্রদায় ও বিখ্যাত ব্যক্তিদের অবস্থা। আল্লামা সখাবী রহিমহুল্লাহ এ কথাটি সংক্ষেপে বলেছেন, ইতিহাসের আলোচ্য বিষয় হল মানুষ ও যুগ। অর্থাৎ কোন যুগে মানুষের উপর দিয়ে কেমন ঘটনা প্রবাহ ঘটে গেছে, একজন ইতিহাসবেত্তা সেই তথ্যের খোঁজে থাকেন। সুতরাং এটি ইতিহাস শাস্ত্রের মূল আলোচ্য বিষয়। সকল আলোচনার কেন্দ্রবিন্দু থাকে এটি। তবে এটা ঠিক যে ইতিহাসে সকল মানুষের অবস্থা বর্ণনা করা হয় না, কেবল বিশেষ ব্যক্তিদের নির্বাচন করা হয়। এ নির্বাচনে তারাই আসেন যারা কোনো না কোনোভাবে অসাধারণ, যারা তাদের ব্যক্তিত্ব দিয়ে যুগকে প্রভাবিত করেছেন, যাদের জীবনে কোনো বিস্ময়কর কীর্তি বা শিক্ষণীয় কিছু রয়েছে। এমন ব্যক্তি সাধারণত কোনো পদমর্যাদার অধিকারী হন অথবা পরবর্তী সময়ে কোনো বড় পদ অর্জন করেন। এজন্য ইতিহাসে অধিকাংশ ক্ষেত্রে বাদশাহ, মন্ত্রী, আমলা, সেনাপতি, আলেম, দার্শনিক ও বিজ্ঞ লোকদের আলোচনায় থাকে। সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পায় না। তাদের আলোচনা কোথাও এলেও বড় কারো জীবনীর মধ্যেই আসে। এ কারণেই বলা হয়, বিখ্যাত ও বড় ব্যক্তিদের জীবনী জানার নাম ইতিহাস। এ কথা একদম সঠিক। সকল শাস্ত্রের কিছু উপকারিতা থাকে, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এর উদ্দেশ্য। এই উদ্দেশ্য সামনে রেখেই মানুষ কোনো শাস্ত্র অধ্যয়ন করে। ইতিহাস পাঠের মূল উদ্দেশ্য দুটি: এক, মানুষ ও যুগের অবস্থা জেনে শিক্ষা গ্রহণ করা; দুই, জাতীয় গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞাত থাকা এবং সেগুলোকে সমুন্নত রাখা। এ দুটি উদ্দেশ্য এতটাই গুরুত্বপূর্ণ যে এ দুটিকে সামনে রাখলে কোনো মুসলমানের জন্য নিজের ইতিহাস সম্পর্কে উদাসীন থাকা শোভা পায় না। বিশেষ করে দ্বিতীয় উদ্দেশ্যের দিকে লক্ষ্য করলে ইতিহাসের গুরুত্ব অত্যন্ত বেড়ে যায়। ইতিহাস রচনার প্রাথমিক প্রচেষ্টা প্রাচীন রোমান, গ্রিস, চীন, শাম, মিশর ও হিন্দুস্তানের সভ্যতায় পরিলক্ষিত হয়। আজকের পর্ব এ পর্যন্তই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা ও সমর্থন পেলে পরবর্তী পর্ব নিয়ে দ্রুত হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা।